বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব, ছাত্র আন্দোলনের নেতৃত্ব সহ আমাদের আহ্বানে রাজ্যের নানা প্রান্ত থেকে যারা এই সমাবেশে সামিল হয়েছেন, মিছিলে পা মিলিয়েছেন আমাদের কথা শোনার জন্য, এখানে উপস্থিত হয়েছেন, সমবেত হয়েছেন, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, লাল সালাম জানাচ্ছি। আমাদের নেতৃত্বরা আছেন, তারা আপনাদের সামনে গোটা দেশের প্রেক্ষাপটে আজকের অবস্থান এবং আমাদের কিভাবে এগিয়ে চলা, নিশ্চিতভাবে সেই আলোচনা আমরা শুনবো। এই আলোচনা আমরা আমাদের এলাকায়, আমাদের মহকুমায়, আমাদের অঞ্চলে আমরা সেই আলোচনা নিয়ে যাব। এবং এই সমাবেশ থেকে এটা হচ্ছে মূল, যে কি হচ্ছে, কি আলোচনা, কি প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে গোটা দেশের সরকারটা যেভাবে গোটা দেশের মানুষকে একটা ভুল পথে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করছেন, তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা সঠিক অবস্থান হিসেবে বামপন্থীরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে এবং এই দৃষ্টিভঙ্গিতে আজকে দাঁড়িয়ে আমাদের কি করণীয়, তার একটা দিশা নিশ্চিতভাবে আমরা মনে করে এই সমাবেশের মঞ্চ দেখাবে এবং এই দিশা নিয়ে আমরা ফিরে যাব। আগামী দিনের লড়াইটাকে আমরা তীব্র করব, কারণ লড়াইটা এখানেই শেষ নয় কমরেড। 14ই মার্চ আগরতলা শহরে একটা মিছিল করলাম। মিছিল করার পর আমাদের লড়াই প্রাথমিকভাবে কয়েকদিনের জন্য বন্ধ। আমরা এই দৃষ্টিভঙ্গিতে এই মিছিলটা করিনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিওয়াইএফআই গোটা রাজ্যের যুবকদের আমরা এখানে সমবেত করব। আমাদের সংগঠনের প্রাক্তন বর্তমান নেতৃত্বরা থাকবেন, তারা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে একটা দিশা দেখাবেন, একটা নির্দিষ্ট লক্ষ্য দিয়ে আমাদের এগিয়ে চলার প্রশ্নে আলোচনা করবেন। সেই প্রশ্ন, সেই দিশা নিয়ে আমরা এখান থেকে ফিরে যাব। যে লড়াইটা আমরা এখানে তৈরি করেছি, এই লড়াইটা তৈরি করতে হবে আমাদের অঞ্চল এলাকায়, আমাদের মহকুমা এলাকায়। ফলে লড়াইটা শুধুমাত্র আগরতলার বুকে সীমাবদ্ধ যদি করে ফেলি, তাহলে আমরা কিন্তু ভুল করব, আর এই সমাবেশটাও ব্যর্থ হবে। একটা সমাবেশ কত মানুষ সমবেত হলো, একটা সমাবেশে কত মানুষ হাঁটলো, এর থেকে বড় আমরা মনে করি আমরা যারা বামপন্থী, যে এই সমাবেশ থেকে ফিরে গিয়ে মাটিতে দাঁড়িয়ে আরো কত বৃহত্তর একটা লড়াই তৈরি করতে পারি। এটাই হচ্ছে একটা মূল সমাবেশের গুরুত্ব। এই সমাবেশটা আমরা তৈরি করতে পারবো, আমরা এটা বিশ্বাস করি। এটা ঠিক ডাবল ইঞ্জিনের দৌলতে, সন্ত্রাসের দৌলতে, গুন্ডা বাহিনীর দৌলতে, লাঠিয়াল বাহিনীর দৌলতে আজকে গোটা রাজ্যের একটা অংশের মানুষ এখনো ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন। কিন্তু আমরা মনে করি এটাও আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা যারা এখানে মিলিত হয়েছি, গোটা দেশের যে বেকারত্বের হার, গোটা দেশের যে প্রধান যেই সমস্যা, একটা হচ্ছে বেকারত্ব আর একটা হচ্ছে মূল্য বৃদ্ধি। এই দুইটা নিয়ে যখন গোটা দেশের মানুষ যখন লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করে, তখন আমাদের সামনে জাতের নামে, ধর্মের নামে, মন্দিরের নামে, মসজিদের নামে ওই রুটি রুজির ঐক্যের লড়াইটা যেন দানা বাঁধতে না পারে, রুটি রুজির লড়াইয়ে রাস্তায় যেন মানুষ ঐক্যবদ্ধ লড়াই করতে না পারেন, তার জন্য প্রতিদিন বিভাজন কিভাবে করা যায়, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষকে কিভাবে লাগিয়ে দেওয়া যায়, রুটির নামে যেন ঐক্যের লড়াই তৈরি করতে না পারেন, সেই ষড়যন্ত্র দিল্লি থেকে হচ্ছে, শুধুমাত্র ত্রিপুরা থেকে না, খোদ রাষ্ট্র শাসকরা আমাদের দেশে, আমাদের ওই কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোহিমা থেকে গুজরাটের কচ্চরান, গোটা ভারতবর্ষ ব্যাপী ওই রুটি রুজির লড়াইকে দানা বাঁধতে যেন না দেওয়া হয়, তার জন্য রামের নামে রাষ্ট্রপতি ছুটে যেতে পারেন না। দলিত বলে প্রধানমন্ত্রীকে ফেস করে মন্দির উদ্বোধন হয়, সমুদ্রের তলায় আগে 30 জন ক্যামেরাম্যান, পেছনে প্রধানমন্ত্রী ছুটেন, মানুষকে সেখানে ডুবিয়ে রাখা হয়। আমাদের রাজ্যেও একই সমস্যা। আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দির ঝাড়ু দিচ্ছেন। আমরা বলছি আপনি এত পরিষ্কার করছেন মন্দির, আপনি তো দায়িত্ব নেওয়ার কথা ছিল যে রাজ্যটাকে বেকার যেন না থাকে তা পরিষ্কার করব, কিন্তু আপনার বাড়িতে কোনো বেকার যেতে পারে না। বেকাররা মিছিল করে মুখ্যমন্ত্রী কোয়ার্টারের দিকে যেতে পারে না, এসটিজিটি মিছিল করে মুখ্যমন্ত্রীর দিকে যেতে পারেন না। মুখ্যমন্ত্রী তাদের ভয় পান, মুখ্যমন্ত্রী কথা শুনতে চান না।
2022 সালের সেপ্টেম্বর মাসে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছে। বামফ্রন্ট সরকার ছিল, মন্ত্রিসভার যারা ছিলেন, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য তারা আছেন। আমরা ছাত্র আন্দোলন করতাম, দেখেছি পরীক্ষা গ্রহণের 3 মাস পর কি এসটিজিটি কি টেট পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। আর 2022 সালের সেপ্টেম্বর মাসে এসটিজিটি পরীক্ষা হলো, 2023 শেষ, 2024 মার্চ, রেজাল্টটা দিতে পারছেন না। তারা এসটিজিটির মাথায় বসে আছেন। আমরা তো বারবার বলছি এই মেরুদণ্ডটা যদি না থাকে পরীক্ষা নেওয়ার পর রেজাল্টটা দেওয়ার, আর এই যেখানে বোর্ডের মাথায় বসে আছেন কেন? গাড়িটা চড়ার জন্য না, এসি রুমে বসে সেখানে ওই ছেলেদের বিভ্রান্ত করার জন্য ছেড়ে দেন না। আমরা জানি যারা বসে আছেন ছাড়তে পারবেন না, কারণ মেরুদণ্ডটা নেই। 1 বছরের উপর হলো পরীক্ষা নিলেন, রেজাল্টটা দিতে পারছেন না। আর যদি পরীক্ষা নেই, ট্যাট পরীক্ষা 2022 সালের নভেম্বর মাসে হলো, 2023 শেষ, পরীক্ষা হলো না। বামফ্রন্ট সরকার যখন ছিল কোনো বছরে একবার তো হতোই, কোনো বছর 2বার ট্যাট পরীক্ষা, 3 মাস পর রেজাল্ট। যারা পাস করতেন তারও 3 মাস পর তাদের বাড়িতে হলুদ খামে বড় অফার যেত, বন্ধ। হাসপাতালে গেলে ডাক্তার নেই, হাসপাতালে গেলে নার্স নেই, এমবিবিএস বেকার, হাজার হাজার নার্স রাজ্য ছেড়ে বহির্রাজ্যে চলে যাচ্ছেন কাজের সন্ধানে। এই রাজ্যের চাকরি পাচ্ছেন না, নার্স রুগীরা যাচ্ছেন সরকারি হসপিটালে, সেখানে তাদের নিয়োগ হচ্ছে না, তারা চিকিৎসা পাচ্ছেন না। কেন? হাসপাতালে নার্সদের সংকট, হাসপাতালে স্বাস্থ্যকর্মীর সংকট, হাসপাতালে চিকিৎসকের সংকট, চিকিৎসা হচ্ছে না। আর বাইরে তারা বেকার হয়ে বসে আছেন। 2018 সালে বিজেপি সরকার তৈরি হওয়ার পর 2019 রেগা কর্মচারী নিয়োগের নামে ইন্টারভিউ ফর্ম ফিল আপ করা হয়েছিল। কোটি কোটি টাকা ফর্ম ফিল আপের নাম করে তারা 300 টাকা 400 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেন। সরকারের কোষাগারে সেই টাকা জমা হয়। 2019 সালের পর 2024 সাল তাদের পরীক্ষা পর্যন্ত নেওয়া হচ্ছে না বলে শুধুমাত্র একটা প্রতারণা করে চলছেন। শুধুমাত্র সরকারি চাকরির দরজা না, গ্রাম কিংবা শহর রেগাই মাতব্বররা বসে আছেন, এলাকার মাতব্বর, তার উপর কমিশন দিয়ে, তাকে ট্যাক্স দিয়ে, ব্যাংক থেকে সামান্য কিছু যদি রেগার কাজ করেন সেই রেগার সামান্য মজুরি ব্যাংক থেকে পান, বাকিটা গ্রামের মাতব্বররা নিয়ে যাচ্ছেন। ফলে যারা সরকারি চাকরি নেই তারা যেমন রেগা 12 কাজ পাচ্ছেন না, শিক্ষিত বেকাররা সেখানে কাজের সন্ধানে অন্য এগোচ্ছেন। আর যখন দেখছেন কিছু নেই, কেউ ছুটে যাচ্ছেন বহির্রাজ্যে, গোটা ভারতবর্ষে বেকারত্বের আকার। সেখান থেকে আমরা দেখছি প্রতি মাসেই রাজ্যের বেকার কাজের খুঁজে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেন। যখন ওই কাজের সন্ধানে যুবকটা যান, তখন তার যখন লাশ হয়ে ফিরেন, মা বাবার হাতে তার সবচেয়ে প্রিয় সন্তানের মৃতদেহটা বাড়িতে নিয়ে আসার জন্য সেই টাকা পর্যন্ত নেই। এই টাকা দেওয়ার জন্য মন্ত্রিসভার কাছে যাচ্ছেন, সরকারের কাছে যাচ্ছেন, তারাও সাহায্য করছেন না। এটাই হচ্ছে আমাদের রাজ্য, এ হচ্ছে আমাদের রাজ্য। শুধুমাত্রই আমরা বলছিলাম শিক্ষক নিয়োগ, নার্স নিয়োগ, তাতে বেকার সমস্যার সমাধান। স্কুলে শিক্ষক গেলে শুধুমাত্র বেকার সমস্যা। আমরা বলছি না, যারা মনে করেন ওই চাকরি এখান থেকে আমরা মাইক দেইনি, স্কুলটাতে একটা পরীক্ষা চলছে, তুলসীবতী স্কুল, এই আশেপাশে বড় বড় স্কুল, গোটা রাজ্যের প্রতিটা স্কুলে শিক্ষকের সংকট। মর্নিং থেকে হায়ার সেকেন্ডারি প্রতিটা ক্লাসে শিক্ষকের সংকট। সরকার নিয়োগ করছেন না কেন? কারণ রাজ্যের সরকার চান না এই রাজ্যের মেধার ভালো বিকাশ ঘটুক। মেধাকে ধ্বংস করে দেওয়ার জন্য রাজ্যের সরকার পরিকল্পিতভাবে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছেন। যাদের মা বাবা মনে করেন তারা ভালো স্কুলে পাঠাচ্ছেন, সরকারি স্কুলে, তারা মনে করছেন যে একটা ভালো স্কুলে ভর্তি করাচ্ছে না। বিজেপির নেতার ঘরের ছেলেও পড়ছেন, খোঁজ করে দেখবেন। আপনি বিজেপিটা করছেন, আপনার ছেলে যেন ভালো ছাত্র হতে না পারে, আপনার সরকার আপনার ওই ছেলের মেধাকে দেওয়ার জন্য
স্কুলে শিক্ষক নিয়োগ করছেন না। এই পরিস্থিতি তৈরি করে দিয়ে আমরা দেখছি এই রাজ্যের নতুন প্রজন্মকে ধ্বংসে শুধুমাত্র বেকারত্ব না, আস্তে আস্তে কিভাবে অন্ধকারে ঠেলে দিয়ে তাদেরকে আমাদের একটা অন্ধকার রাস্তায় নিয়ে গিয়ে নেশাগ্রস্ত করে এই দুনিয়াটা তাদের ভুলিয়ে দেওয়া যায় তার চেষ্টা হচ্ছে। আগে আমাদের রাজ্যে নতুন নতুন প্রাইভেট ছোট ছোট স্কুল তৈরি হতো, নার্সারি স্কুল তৈরি হতো, গানের স্কুল, আর্টের স্কুল তৈরি হতো। এখন আমরা দেখছি নেশা মুক্তি কেন্দ্র খুলছেন, আর কারা ধরা পড়ছেন নেশা কারবারে? টিভি খুললে কারোর ছবি বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারোর ছবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে, শুধুমাত্র নেশা কারবার। পশ্চিমবঙ্গে যখন 10 কোটি মানুষ এনআইএ মানব প্রচার চক্রে গ্রেপ্তার করেন 4 জন, আর এনআইএ এই রাজ্য থেকে ছোট্ট ত্রিপুরা থেকে গ্রেপ্তার করেন 21 জন। কারা তারা? মানব প্রচার, আন্তর্জাতিক মানব পাচারকারী কারা তারা? কাদের ছবি প্রকাশ হচ্ছে? কাদের সঙ্গে যারা গ্রেপ্তার হচ্ছেন ছবি ছিল? এখন নেশা কারবারি না, আন্তর্জাতিক মানব পাচারকারী জন্ম দিচ্ছে শাসক। ফলে রাজ্যটাকে বাঁচানোর জন্য, বেকারের ভবিষ্যতের প্রশ্নে, শিক্ষার যে অধিকার তার লড়াইয়ের জন্য আমাদের লড়াইকে আরো বৃহত্তর করতে হবে। এই বৃহত্তর লড়াই করার জন্য এখান থেকে প্রস্তুতি নিয়ে আপনারা যাবেন, এই কথা বলে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমার কথা বলা শেষ করছে। ইনকলাব জিন্দাবাদ।